ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গমালা লাইফস্টাইল। তো আমি এখন আছি ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা যাব পুনে। তো এইখানে আমাদের বাস আসবে, বাস এখনও আসেনি। তো এদের দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, এই যে বাস এসে গেছে। বাসে আমরা বসেও পড়েছি। এই বাস ছাড়বে ঠিক 8:30টার সময়। তো বাস এখানে ভাড়া জনপ্রতি 200 টাকা করে, আবার মেয়েদের ভাড়া কিন্তু অর্ধেক, পুরো ছেলেদের 200 টাকা, মেয়েদের 100 টাকা করে। তো বাস অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি পুনের উদ্দেশ্যে। এই ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড থেকে পুনের দূরত্ব 110 কিলোমিটার। বাসের সময় লেগে যায় প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। তো আমরা আসার সময় কিন্তু পুনের থেকে ভীমাশঙ্করে এসেছিলাম প্রাইভেট কারে করে, আমাদের লেগেছিল 2000 টাকা। তার জন্য এবার যাওয়ার সময় আমরা বাসে করে যাচ্ছি, এখানে লাগবে জনপ্রতি 200 টাকা করে, আর মেয়েদের ভাড়া লাগবে 100 টাকা করে। তো এই যে বাস আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো বাসের ওপরে রাখারও জায়গা রয়েছে, আমরা লাগেজটা মানে চাকার উপর রেখেছি, আমাদের লাগেজটা একটু বেশি ছিল। তো আমরা রওনা কিন্তু দিয়ে দিয়েছি পুনের উদ্দেশ্যে। তো আমাদের ভারতে যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, আমার 9টা জ্যোতির্লিঙ্গ প্রায় 1 বছর আগেই সম্পূর্ণ হয়ে গেছিল। আর এই মহারাষ্ট্রে রয়েছে 3টে, ত্রম্বকেশ্বর, ঘৃষ্ণেশ্বর আর ভীমাশঙ্কর, এই 3টে আমার বাকি ছিল। তো আজকে আমি 3টে পুরো কমপ্লিট করে আমার 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। শিবাজীনগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এটাই পুনের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। এই তো দেখো, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে বাস স্ট্যান্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে পুনে স্টেশন কিন্তু 4 কিলোমিটার। এখান থেকে অটো করে যেতে হবে আমাদের স্টেশনে। তো এই যে আমাদের হোটেল, আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেল হলো হোটেল হোমল্যান্ড। তো এই হোটেল কিন্তু স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে, পায়ে হেঁটে 3 মিনিটেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। তো আমরা হোটেলের ভেতরে ঢুকে, এটা হোটেলের করিডোর, তো হোটেলের ভেতরে ঢুকে তোমাদের আমি রুমটা শেয়ার করে দিচ্ছি। এই হোটেলের একটা খুব সুবিধা আছে, যেটা হলো 24 ঘন্টা চেক আউট চেক ইন, কোনো নির্দিষ্ট সময় নেই। আর এই হলো আমাদের রুম, আর রুমের আমাদের 105 নম্বর রুমটা দিয়েছে। তো আমাদের রুম ভাড়া 1800 টাকা। তো এই দেখো, রুমের ভেতরে একটা এসি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা বড় জানালা রয়েছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে গিজার, কোমোড আর গরম জলেরও ব্যবস্থা, কিন্তু মানে গরম জল, ঠান্ডা জল সব রকম ব্যবস্থাই রয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর। একটা ডবল বেড দিয়েছে, চেয়ার রয়েছে, একটা টিভি, আর এখানে আরেকটা আয়না আর একটা সেলফের মতন রয়েছে। এখানে আরেকটা ওয়ার্ডরোব, মানে 2টো ওয়ার্ডরোব, 2টো চেয়ার, মানে সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর ঘরটা রয়েছে। ভাড়াটা যদিও বা একটু বেশি। হোটেলের সামনে থেকে 100 টাকা অটো ভাড়া করে চলে আসলাম শনিবার ওয়ারা সাইট সিন দেখার জন্য। তো আমরা এই যে গেটের ভেতরে ঢুকে পড়েছি। এই যে হলো গেট শনিবার ওয়ারার, এটা মেন গেট। এই গেট দিয়ে আমরা এখন ভেতরের দিকে এগিয়ে যাব শনিবার ওয়ারা দুর্গ দেখার জন্যে। তো এই যে আমরা এগিয়ে যাচ্ছি, মানে দুর্গের যে প্রবেশ করার যে গেট সেইখানে। তো এখানে কিন্তু টিকিট কাটতে হবে। এখানকার টিকিট মূল্য ভারতীয়দের জন্য 10 টাকা করে, আর টিকিট কিন্তু এখানে এসেই অনলাইনে কাটতে হবে। তো আমরা টিকিট কেটেছি, কেটে এই যে শনিবার ওয়ারার মেন দুর্গের যে দরজা, এইটা এখানে দরজাটা রয়েছে। এটা হলো শনিবার ওয়ারার মূল দিল্লি দরওয়াজা। এই গেটটার নাম হলো দিল্লি দরওয়াজা। এই গেটের প্রত্যেকটা পাল্লায় 72টা ধারালো 12 ইঞ্চির ইস্পাতের কাটা রয়েছে। গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে প্রাচীনকালের একটা কামান, লোহার একদম। বাজিরাও প্রথম এই দুর্গের ভিত্তি স্থাপন করেন 1730 সালের 10ই জানুয়ারি। সেই সময় খরচ লেগেছিল 16,110 টাকা। 1732 সালে এই দুর্গের কাজ সম্পন্ন হয়। 1758 সালের মধ্যে দুর্গে প্রায় 1000 জন বাস করত এবং তাদের বাস করার জন্য 7 তলা বাড়ি পর্যন্ত ছিল। কিন্তু 1828 সালের একটা অগ্নিকাণ্ডে এই ভবনগুলি ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে দুর্গের বসবাসের জায়গাগুলি কেবল বর্ণনা পাওয়া যায় এবং তাদের ভিত দেখতে পাওয়া যায়। খেয়াল করলে দেখতে পাবেন আপনারা। 1773 সালে তখনকার শাসক পেশোয়া নারায়ণ রায়কে হত্যা করা হয়। এলাকার বিভিন্ন লোক হত্যার সময় চাচা আমাকে বাঁচান চিৎকার করার আওয়াজ শুনতে পায় এবং এখনও পর্যন্ত পূর্ণিমার রাতে লোকেরা নারায়ণ রায়ের ভূতকে দেখতে পায়। দুর্গটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। রাত্রেবেলা খোলা থাকে না, তখন বন্ধ হয়ে যায় এবং মূলত ভয়ের কারণেই এটা বন্ধ করা হয়। এখানে যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, এই চেয়ারে বসে আগে লাইট অ্যান্ড সাউন্ড
অনুষ্ঠান দেখার জন্য ব্যবহার করা হতো। এখন এগুলো ব্যবহার করা আর হয় না। আসলে চারপাশে ঘুরতে ঘুরতে আমরা দক্ষিণ পূর্বমুখী একটা দরজার কাছে এসে অবস্থিত হলাম। এই দরজাটার নাম হচ্ছে গণেশ দরওয়াজা। গণেশ রংমহলের নামানুসারে এটা তৈরি হয়েছে। দুর্গের মহিলারা নিকটবর্তী কসবা গণপতি মন্দিরে যাতায়াতের জন্য এই দরজাটি ব্যবহার করত। আর পাশেই রয়েছে নারায়ণ দরজা। এই দরজা দিয়ে উপপত্নীরা দুর্গে প্রবেশ করত এবং বের হতো। কিংবদন্তি আছে যে নারায়ণ রাও পেশোয়ার তখনকার শাসকের মৃতদেহ এই ফটক দিয়ে বার করে নেওয়া হয়েছিল। শনিবার ওয়ারা ধ্বংসের পর ওই যখন আগুন লেগেছিল তারপর সব কিছুই পুড়ে শেষ হয়ে যায়, শুধু থেকে গেছে ওই জমির ভিতগুলো, বাড়ির ভিতগুলো। আর এই যে আমরা বিল্ডিংটা উঠছি, এই বিল্ডিংয়ের উপরে যে কাঠের যে আসবাবপত্রগুলো রয়েছে সেইগুলোই এখানে অক্ষত অবস্থায় রয়ে গেছে। আর আমরা যে দিল্লি দরওয়াজা প্রথমে দেখিয়েছিলাম ওটাও অক্ষত অবস্থাতেই রয়েছে, আর কোনো কিছুই এর অবশিষ্ট আর নেই। তা আমরা এখন চলে এসেছি লালমহলে। এই লালমহল শনিবার দুয়ার থেকে 500 মিটার দূরে আমরা হেঁটেই চলে এসেছি। তো আমরা এখন এর ভেতরে ঢুকবো। তো এখানে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম শিবাজি তার শৈশবকাল কাটিয়েছিলেন। 1630 খ্রিস্টাব্দে পুনের জায়গিরে ছত্রপতি শিবাজি মহারাজের গুরু দাদোজি কোন্দাদেও এই প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদের উদ্দেশ্য ছিল সম্প্রতি ধ্বংসপ্রাপ্ত পুনে শহরকে পুনরুজ্জীবিত করা। তো এখানে শিবাজির মা জিজাবাইয়ের মূর্তি রয়েছে। তো বর্তমানে যে লালমহলটি রয়েছে এটি পুনের পৌর কর্পোরেশন দ্বারা পুনর্নির্মাণ করা হয়। আর নির্মাণ কাজ শুরু হয় 1984 সালে আর শেষ হয় 1988 সালে। আমরা এখন লালমহল থেকে অটো ভাড়া করে 100 টাকার বিনিময়ে চলে এসেছি পাতালেশ্বর গুহা দেখার জন্য। এই পাতালেশ্বর গুহার প্রবেশদ্বারটি কমপ্লেক্সের ঠিক পূর্ব দিকে রয়েছে, আর সামনে যে 20 ফুট রাস্তা অতিক্রম করে আমরা মন্দিরে প্রবেশ করব। এই খোলা মণ্ডপের মেঝেটি বেসাল্টিক পাথরের দ্বারা কাটা হয়েছে। দেখতে পাচ্ছ নন্দীর মুখটা ঠিক যেদিকে রয়েছে ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু শিবের মূর্তি। এই গুহার ভেতরে এই যে শিবের মূর্তি রয়েছে, আর এই মন্দিরে বজরংবলীর মূর্তি রয়েছে, বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, কালী মায়ের মূর্তি রয়েছে, আর রাম লক্ষ্মণ সীতারও মূর্তি রয়েছে। আর এই মন্দিরটাকে যেই দেখতে আসবে না কেন একবার গোল হয়ে কিন্তু প্রদক্ষিণ করে আসতে হবে। অষ্টম শতাব্দীতে শক্তিশালী রাষ্ট্রকূট রাজবংশের সময় এই অসাধারণ গুহা মন্দিরটি আবিষ্কৃত হয় এবং সেই সময় ওটা তৈরি হয় বলে ধারণা করা হয়। প্রাসাদটি নিজারি ইসমাইলি মুসলমানদের আধ্যাত্মিক নেতার দাতব্য প্রতিষ্ঠান ছিল, যিনি পুনে পার্শ্ববর্তী অঞ্চলের দরিদ্রদের সাহায্য করতে চেয়েছিলেন যারা দুর্ভিক্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। নির্মাণ কাজটি প্রায় 5 বছর ধরে চলেছিল এবং 1 লক্ষ লোক এতে জড়িত ছিল। আগা খান প্রাসাদ একটি রাজকীয় ভবন। এই প্রাসাদটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথেও যুক্ত। এখানে মহাত্মা গান্ধী ও তার স্ত্রী কস্তুরবা গান্ধী থাকতেন
এবং তাদের উদ্দেশ্যে এখানে স্মৃতিস্তম্ভ রাখা আছে। ভারত ছাড়ো আন্দোলনের সময় সরোজিনী নাইডু এখানে কারারুদ্ধ ছিলেন। কিছু ঘুরে টুরে এসে বিকেল হয়ে গেছে, তাই আমরা এখানে বসেছি। একটা সব মানে ফুড কোর্টের মতন রয়েছে। তো এখানে বিখ্যাত খাবার বড়া পাও আমি কিন্তু নিয়েছি, খুব সস্তা, দুটো বড়া পাও মাত্র 30 টাকা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।